একটি যাযাবর গোষ্ঠী যা কখনো শহরে থাকত না। মাত্র কয়েক দশকে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হল তাদের সাম্রাজ্য। চেঙ্গিস খান, এক দরিদ্র শিশুর গল্প যে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সম্রাট। আজ আমরা জানব মঙ্গলদের গৌরব, বিজয় এবং পতনের রহস্য। মঙ্গলদের শুরুটা ছিল একেবারে ভিন্ন রকম। তারা ছিল মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমির যাযাবর জাতি। শহরের প্রাচীর বা স্থায়ী ঘরবাড়ি নয়, তাদের জীবন আবর্তিত হতো খোলা আকাশের নিচে, প্রকৃতির সঙ্গে মিশে। মঙ্গলরা মূলত ঘোড়া, গবাদি পশু আর প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করত। তাঁবু বা ইউট ছিল তাদের ঘর, যা সহজেই খুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত। খাদ্যের জন্য তারা পশুপালন করত, আবার শিকারও করত। ঘোড়ায় চড়া ও যুদ্ধশক্তি। মঙ্গল শিশুদের জীবন শুরু হতো ঘোড়ার পিঠে। মাত্র কয়েক বছর বয়সেই তারা ঘোড়ায় চড়তে এবং ধনুকবাণ চালাতে শিখে যেত। এই কারণেই মঙ্গলরা অল্প সময় দুর্ধর্ষ যোদ্ধা হয়ে ওঠে। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল দ্রুত গতি ও শৃঙ্খলা। ছোট ছোট গোত্রে বিভক্ত। প্রথম দিকে মঙ্গলরা অনেক ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্রের নিজস্ব নেতা ছিল, আর প্রায়ই তারা একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ত। ফলে একত্রিত হয়ে শক্তিশালী হওয়ার পরিবর্তে তারা নিজেদের ভেতরেই দুর্বল হয়ে থাকত। মঙ্গলদের ইতিহাসের প্রথম ধাপ। যাযাবর এই বিভক্ত গোষ্ঠীগুলোর ভেতর থেকেই একদিন উঠে আসেন এক অসাধারণ নেতা, তেমুজিন, যিনি পরবর্তীতে পরিচিত হন চেঙ্গিস খান নামে। আর তার হাত ধরেই শুরু হয় মঙ্গল সাম্রাজ্যের গৌরবময় যাত্রা। মঙ্গল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হল চেঙ্গিস খান। তবে তিনি জন্ম থেকেই সম্রাট ছিলেন না। তার শৈশব কেটেছে সংগ্রাম আর কষ্টের ভেতর দিয়ে। আর এই কষ্টই তাকে ধীরে ধীরে গড়ে তোলে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে। জন্ম ও শৈশব। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্ম নেন ১১৬২-র দিকে মঙ্গোলিয়ার আজ যাযাবর পরিবারে। তখনকার মঙ্গল সমাজ অসংখ্য গোত্রে বিভক্ত ছিল, আর প্রতিটি গোত্রের মধ্যে প্রায় যুদ্ধ হতো। তেমুজিনের বাবা ছিলেন এক গোত্রপ্রধান, কিন্তু তেমুজিন যখন ছোট তখন তার বাবাকে প্রতিদ্বন্দ্বী গোত্রের লোকেরা বিষ দিয়ে হত্যা করে। বাবার মৃত্যুর পর তাদের গোত্র ভেঙে যায়, আর পরিবারকে অন্যরা পরিত্যাগ করে। ফলে তেমুজিনের পরিবার ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে পড়ে যায়। অল্প বয়সেই তেমুজিন বুঝতে পারে বাঁচতে হলে তাকে শক্তিশালী হতে হবে। পরিবারকে রক্ষা করার জন্য সে শিকার করত, মাছ ধরত, খাবারের জন্য ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে সংগ্রাম করত। এই কঠিন সময়ই তাকে দৃঢ়, সহনশীল ও কঠোর মানসিকতার মানুষ হিসেবে গড়ে তোলে। বিজয়ের পথে। কষ্টের মধ্যেও তেমুজিন কখনো হাল ছাড়েনি। ছোটবেলায় সে কিছু বিশ্বস্ত বন্ধু ও সহযোগী পায়, যারা পরবর্তীতে তার সবচেয়ে শক্তিশালী সেনাপতি হয়ে ওঠে। ধীরে ধীরে সে অন্যান্য মঙ্গল গোত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করে। সপ্পেদবিত, যুদ্ধে শক্তিশালী হয়ে জিততে। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য দ্রুত বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও বিস্তৃত সাম্রাজ্যে পরিণত হয়। তাদের শক্তি, গতি আর নতুন ধরনের যুদ্ধকৌশল ইতিহাসে অনন্য উদাহরণ হয়ে আছে। বজ্রগতির ঘোড়সওয়ার বাহিনী। মঙ্গল সৈনিকেরা ঘোড়ায় চড়াই ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিল। তারা ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ চালিয়ে যেতে পারত। এই দ্রুতগতি শত্রুপক্ষকে ভীত করে তুলত। নতুন কৌশল ও পরিকল্পনা। চেঙ্গিস খান শুধু শক্তির ওপর ভরসা করেননি, বরং বুদ্ধি ও পরিকল্পনাকেও কাজে লাগিয়েছেন। তিনি ভুয়া পশ্চাৎ অপসারণ কৌশল ব্যবহার করতেন, অর্থাৎ যুদ্ধের সময় তার সৈনিকরা ইচ্ছা করে পালানোর ভান করত, আর শত্রুরা ধাওয়া করলে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আক্রমণ চালাত। তীরন্দাজরা ছিল অসাধারণ। দ্রুত গতিতে ছুটতে ছুটতে তারা একসঙ্গে শত শত তীর ছুটতে পারত। সবক্ষেত্রে। এইভাবে অল্প কয়েক বছরের মধ্যেই মঙ্গলরা হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত, আর এই শক্তির পিছনে ছিল চেঙ্গিস খানের অসাধারণ নেতৃত্ব আর তার অদম্য যোদ্ধারা। উত্তরসূরিদের শাসন। মঙ্গল সাম্রাজ্যের পরবর্তী অধ্যায়। চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন ১২২৭ সালে। তার মৃত্যুর পর এত বিশাল সাম্রাজ্য একসাথে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই সাম্রাজ্য ভাগ হয়ে যায় তার ছেলেদের ও নাতিদের মধ্যে। তবু মঙ্গলদের শক্তি তখনও পৃথিবীর অন্যতম বড় শক্তি হিসেবে টিকেছিল। ওগেদাই খান। ওগেদাই খান ছিলেন চেঙ্গিস খানের তৃতীয় ছেলে। ওগেদাই খানকে মহান খান ঘোষণা করা হয়।
তিনি পাতার পথ অনুসরণ করে সাম্রাজ্যকে আরও প্রসারিত করেন। পূর্ব ইউরোপ পর্যন্ত মঙ্গল বাহিনী পৌঁছে যায়। তার শাসনে মঙ্গলরা রাশিয়া ও হাঙ্গেরি পর্যন্ত আক্রমণ চালায়। তিনি প্রশাসনিক ব্যবস্থাকেও আরও সুসংগঠিত করেন। কুবলাই খান, চেঙ্গিস খানের নাতি কুবলাই খান ছিলেন এক ভিন্নধর্মী শাসক। তিনি মূলত চীন জয় করার দিকে মনোযোগ দেন। 1271 সালে তিনি চীনে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন। রাজধানী করেন খানবালিক, আজকের বেইজিং। তার শাসনে মঙ্গল সাম্রাজ্য কেবল যুদ্ধ নয়, বরং সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রেও সমৃদ্ধি লাভ করে। ব্যবসা বাণিজ্য প্রসার ঘটে। এইভাবেই চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরসূরিরা সাম্রাজ্যকে ধরে রেখেছিল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রভাব বিস্তার করেছিল। তবে একসাথে না থেকে আলাদা আলাদা অংশে বিভক্ত হওয়ার কারণে মঙ্গল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য মঙ্গলদের শাসন। মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য হিসেবে পরিচিত। মাত্র কয়েক দশকের মধ্যে তারা এশিয়ার অন্তহীন তৃণভূমি থেকে শুরু করে ইউরোপের বিস্তৃত ভূমি পর্যন্ত তাদের শাসন বিস্তার করেছিল। এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃতি। চেঙ্গিস খান ও তার উত্তরসূরিরা এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা মঙ্গোলিয়া, চীন, মধ্য এশিয়া, ইরান, রাশিয়া, এমনকি পূর্ব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইতিহাসের আগে এত দ্রুত এত বিশাল ভূমি জয় করা সম্ভব হয়নি। সিল্ক রোডের নিরাপত্তা। মঙ্গলরা শুধু যুদ্ধ করেই থেমে থাকেনি, বরং তাদের শাসনকালে সিল্ক রোড নিরাপদ হয়ে ওঠে। আগে যেখানে ডাকাত ও যুদ্ধের কারণে ব্যবসা রিস্কি ছিল, মঙ্গল শাসনে ব্যবসায়ীরা নিশ্চিন্তে পণ্য পরিবহন করতে পারত। ব্যবসা বাণিজ্যের প্রসার। নিরাপত্তার কারণে এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে বেড়ে যায়। চীন থেকে রেশম, পাটর, গানপাউডার ছড়িয়ে পড়ে পশ্চিমে, আবার ইউরোপ থেকে মূল্যবান ধাতু ও পণ্য পৌঁছে যায় এশিয়ায়। এই আদান প্রদানের ফলে সংস্কৃতি, জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিও দ্রুত ছড়িয়ে পড়ে। এইভাবেই মঙ্গল সাম্রাজ্য কেবল ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যই হয়নি, বরং একসময় বিশ্বের অর্থনীতি ও সংস্কৃতির সেতুবন্ধন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মঙ্গল সাম্রাজ্যের পতন। মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য ছিল, কিন্তু যতই শক্তিশালী হোক, কোনো সাম্রাজ্য চিরকাল টিকে থাকে না। সময়ের সাথে সাথে মঙ্গলদের শক্তি ক্ষয় হতে শুরু করে এবং অবশেষে তারা ইতিহাসের পাতায় একটি অধ্যায় হয়ে যায়। চীনে পতন। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান চীন জয় করে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। শুরুতে মঙ্গল শাসনের কারণে চীন সমৃদ্ধ হলেও ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। মঙ্গল শাসকরা চীনা সংস্কৃতি ও জনগণের সাথে দূরত্ব বজায় রাখত। অতিরিক্ত কর আর দুর্নীতির কারণে কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। অবশেষে 1368 সালে চীনেরা বিদ্রোহ করে এবং ইউয়ান রাজবংশ পতন হয়। এর পরিবর্তে চীনে মিং রাজবংশ প্রতিষ্ঠিত হয়, যা মঙ্গলদের শাসনের অবসান ঘটায়। রাশিয়ায় দুর্বলতা। রাশিয়ায় প্রতিষ্ঠিত মঙ্গল শাসন ছিল গোল্ডেন হর্ড নামে পরিচিত। কয়েক প্রজন্ম ধরে তারা রুশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে রাখলেও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। স্থানীয় রুশ রাজ্যগুলি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে মস্কো কেন্দ্রীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। 1480 সালে স্ট্যান্ড অন দ্য উগ্রা রিভার নামে পরিচিত ঘটনার মাধ্যমে রাশিয়া আনুষ্ঠানিকভাবে মঙ্গল শাসন থেকে মুক্তি পায়। পারস্য ও মধ্যপ্রাচ্যে পতন। পারস্য গড়ে ওঠা ইলখান্নাত ছিল মঙ্গল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শাখা, কিন্তু শাসকদের মধ্যে দ্বন্দ্ব, অর্থনৈতিক সমস্যা ও স্থানীয় জনগণের প্রতিরোধের কারণে এটি দ্রুত ভেঙে পড়ে। ইলখান্নাতের শেষ শক্তিশালী শাসক মারা যাওয়ার পর একে একে ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যাওয়ায় পারস্য আবার স্থানীয় শাসকদের অধীনে চলে যায়। মধ্য এশিয়ায় ও অন্যান্য অঞ্চলে পতন। মধ্য এশিয়ায় গড়ে ওঠা চাগদাই খান্নাত স্থায়ী হতে পারেনি। শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, স্থানীয় সংস্কৃতিতে মিশে যাওয়া, অভ্যন্তরীণ যুদ্ধ, এই সমস্যাগুলির কারণে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই হয়েছিল অন্যান্য খান্নাতগুলির ক্ষেত্রেও। পতনের প্রধান কারণ। মঙ্গল সাম্রাজ্যের পতন হঠাৎ করে হয়নি, বরং ধীরে ধীরে ঘটেছে। এর প্রধান কারণগুলি হল অভ্যন্তরীণ দ্বন্দ্ব। খানরা একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। দুর্বল নেতৃত্ব। চেঙ্গিস খান ও কুবলাই খানের পর আর কোনো শক্তিশালী নেতা উঠে আসেনি। সংস্কৃতিতে মিশে যাওয়া। স্থানীয় জনগণের সংস্কৃতি ও ধর্মের সাথে মিশে গিয়ে মঙ্গলরা তাদের আলাদা পরিচয় হারাতে থাকে। অর্থনৈতিক সমস্যা। বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা ব্যয়বহুল হয়ে ওঠে আর ক্রমাগত যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করে দেয়। জনগণের বিদ্রোহ। চীন, রাশিয়া, পারস্য স্থানীয় জনগণ মঙ্গল শাসন মানতে অস্বীকার করে বিদ্রোহ করে। উপসংহার। মঙ্গল সাম্রাজ্য একসময় পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী সাম্রাজ্য ছিল। তাদের বজ্রগতির ঘোড়সওয়ার বাহিনী আর দুর্দান্ত কৌশল পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু ইতিহাসের নিয়মে তারাও টিকে থাকতে পারেনি। অভ্যন্তরীণ দুর্বলতা, নেতৃত্বের অভাব আর জনগণের বিদ্রোহ মিলিয়ে সাম্রাজ্য ভেঙে যায় ছোট ছোট অংশে। একসময় যে সাম্রাজ্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল, তা ধীরে ধীরে ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যায়। আজ মঙ্গল সাম্রাজ্যের পতন আমাদের মনে করিয়ে দেয় যে কোনো শক্তি স্থায়ী নয়,
আর সময়ের স্রোতে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যও ভেঙে পড়ে।